Hi class 4. So today we will start chapter number 6 স্বদেশ. ওকে, সো আমাদের আগের দিন আমরা এইগুলো করেছিলাম। তো তোমাদের দেখো অ্যাক্টিভিটি এখানে যেটা আছে, যেমন এতদূর তো আমরা করেছিলাম। তো অ্যাক্টিভিটি 9A এটা আমরা করব না, আমাদের দরকার নেই, ঠিক আছে। স্বদেশে আমরা আজকে স্টার্ট করব ম্যাচ করে কলাম এর সঙ্গে কলাম বি। তো কলাম এতে দেখো চারটা আমাদের হলিডে রয়েছে, তাই না? চারটা ভীষণই গুরুত্বপূর্ণ দিন আমাদের দেশের জন্য, সেগুলোর নাম লেখা রয়েছে। কি কি রয়েছে দেখো, ফার্স্টে রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস। দেন রয়েছে রিপাবলিক ডে কোনটি? প্রজাতন্ত্র দিবস। নেতাজি's বার্থডে মানে নেতাজি সুভাষচন্দ্র বোস, নাম নিশ্চয়ই সবাই জানো, ওনার জন্মদিন। তারপরে গান্ধীজি's বার্থডে মানে গান্ধীজির জন্মদিন, গান্ধী জয়ন্তী। কোনটা কোন দিনে সেটা আমাদের ম্যাচ করতে হবে। তো দেখো ইন্ডিপেন্ডেন্স ডে কবে হয়? 15ই আগস্টে। রিপাবলিক ডে কবে হয়? 26শে জানুয়ারি। নেতাজির জন্মদিন কবে? 23শে জানুয়ারি। এবং গান্ধীজির জন্মদিন গান্ধী জয়ন্তী খুব তাড়াতাড়ি হচ্ছে, সেটা হলো কবে? 2 অক্টোবর, ঠিক আছে। তাহলে এই ডেটগুলো তোমরা নিশ্চয়ই বেশিরভাগরাই জানো, তাই না? আমাদের স্বাধীনতা দিবস কবে ছিল, প্রজাতন্ত্র দিবস কবে, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং গান্ধীজির জন্মদিন, ঠিক আছে। তো এবার দেখো কি বলছে, অল দিস ডেটস আর ইম্পর্ট্যান্ট ইন ইন্ডিয়াস হিস্ট্রি। আচ্ছা, এই যে চারটা দিন, এই চারটা দিনই কিন্তু ভারতবর্ষের ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই নয়? হুইচ অফ দিস ডেজ আর সেলিব্রেটেড ইন ইউর স্কুল অ্যান্ড হাউ? আচ্ছা, এই চারটা দিনের মধ্যে কোনটা কোনটা আমরা স্কুলে পালন করি? সবগুলোই স্কুলে পালন হয়, তাই না? গান্ধীজিরটা ছাড়া। গান্ধীজির বার্থডেটা সাধারণত অত সেভাবে পালন হয় না, কিন্তু যে তিনটে রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, নেতাজি's বার্থডে, এগুলো কিন্তু বেশ ভালোভাবেই পালন করা হয়। নেক্সট দেখো, এবার আমরা টেক্সট পড়বো একটা ভীষণই সুন্দর। কি বলছে টেক্সটে, পড়ে দেখো। ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন। আচ্ছা, একটা গল্প হচ্ছে, সেই গল্পটা কোথাকার, মানে গল্পের যে প্রেক্ষাপট সেটা কোথায়? একটা রেলওয়ে স্টেশনে, একটা ট্রেনের স্টেশন। তো সেই রেলওয়ে স্টেশনের একটা বিজি মর্নিং মানে বেশ ব্যস্ত সকাল। বিজি কেন বলা হচ্ছে মর্নিংয়ে? সকাল কিভাবে ব্যস্ত হয়, মানে স্টেশনে, মানে বড় বড় শহরের স্টেশনে তোমরা যদি দেখো যে সকালবেলা কি হয়, সকালের ট্রেনগুলোতে ভিড় বেশি হয়। কেন? কারণ কি, যারা ধরো কৃষক, হ্যাঁ, ব্যবসায়ী বা যারা চাকরিজীবী, ছাত্র, সবাই কি করে, সবাই ওই সময় নিজের নিজের কর্মস্থলে যায়। যারা কৃষক বা ব্যবসায়ী তারা কি করে, তাদের জিনিসপত্র নিয়ে, ফসল টসল নিয়ে শহরে বিক্রির জন্য যায়। সেই কারণে সকাল দিকে ট্রেনগুলো কি ভিড় বেশি হয়, তাই না? তো সেরকমই একটা স্টেশনের গল্প হচ্ছে, সেখানে সেই রকমই একটা সকাল, ভীষণই ব্যস্ত সকাল, ভীষণ ভিড়। দ্য ইয়ার ওয়াজ 1930, আর সালটা কত ছিল? 1930 সাল, মানে বহুকাল আগের কথা। 1930 সাল মানে সেই সময় কিন্তু ভারতবর্ষ তখনও স্বাধীন হয়নি, ঠিক আছে। ভারতবর্ষ স্বাধীন কবে হয়েছিল? 1947 সালে, মানে তার প্রায় 17 বছর বাদে। তো সেটা ছিল 1930 সাল। আর ইয়াং বয় অর্থাৎ কিশোর একটা ছেলে বা ছোট ছেলে, ইন সয়েলড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম। একটি ছোট ছেলে যার জামা কাপড় কীরকম ছিল? সয়েলড অর্থাৎ নোংরা, অপরিচ্ছন্ন, ঠিক আছে। এন্টার দ্য প্ল্যাটফর্ম, ট্রেনের যে প্ল্যাটফর্ম, অর্থাৎ স্টেশনে যদি তোমরা যাও প্ল্যাটফর্ম থাকে না আলাদা আলাদা, প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3 এরকম। তো সেরকমই প্ল্যাটফর্মে একটি ছোট ছেলে, একটি বাচ্চা ছেলে, সয়েলড মানে নোংরা, কাদামাখা জামা কাপড় পরে উপস্থিত হলো। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি। আচ্ছা, হিজ ফিট মানে তার পাগুলো কীরকম ছিল? পাগুলো ছিল বেয়ার অর্থাৎ পায়ের মধ্যে জুতো ছিল না, সে ছিল খালি পায়ে, আর
ছিল মাডি মানে কাদা আলা, যেহেতু খালি পায়ে ছেলেটি হাঁটছিল তাই পায়ের মধ্যে কাদা এবং পায়ে কোনো জুতো ছিল না। হি সিম টু বি ভেরি টায়ার্ড, আর ছেলেটিকে দেখে কেমন মনে হচ্ছিল, সিমড করা মানে মনে হওয়া, ঠিক আছে, এবং তাকে দেখেই মনে হচ্ছিল যে সে ভেরি টায়ার্ড অর্থাৎ ভীষণই ক্লান্ত। বাট হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, কিন্তু যদিও তাকে দেখে ক্লান্ত মনে হচ্ছিল কিন্তু হিজ আইস তার চোখগুলো কীরকম ছিল, আগুনের মতো গ্লো করছিল, আগুনের মতো জ্বলছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ, আর তার নাম ছিল কি, স্বদেশ। মিনওয়াইল এই মুহূর্তে কি হলো, সেই মুহূর্তে মানে ও এসে পৌঁছালো এবং সেই সময় মিনওয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন, সেই সময় কি দেখা গেল যে স্টেশনের ঠিক বাইরে কিছু ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ কাদেরকে বলা হয়, ইংল্যান্ড নামে একটা দেশ তোমরা জানো, তো ইংল্যান্ডের লোকেরা আমাদের দেশকে শাসন করেছিল প্রায় 200 বছর, তারপর আমরা স্বাধীনতা পাই, তো সেখানকার লোকদেরকে বলা হয় ব্রিটিশ। তো সেই ইংল্যান্ডের লোকদের পুলিশ যে যারা ছিল, যেহেতু ওরা তখন আমাদের দেশের শাসক ছিল, তাই ওদের যে পুলিশ ছিল অর্থাৎ তাদের বলি ব্রিটিশ পুলিশ, তারা স্টেশনের বাইরে উপস্থিত হলো, ঘোরাঘুরি করছে। They were on the lookout for a young freedom fighter of Bengal. আচ্ছা, তারা কার লুকআউটে ছিল, লুকআউট মানে খোঁজা, ঠিক আছে, তারা খুঁজছিল, কাকে খুঁজছিল, আ ইয়াং ফ্রিডম ফাইটার, ইয়াং মানে তরুণ, ফ্রিডম ফাইটার, ফ্রিডম কথার অর্থ তোমরা জানো স্বাধীনতা, ফাইটার সংগ্রামী, অর্থাৎ বাংলার একজন তরুণ স্বাধীনতা সংগ্রামীকে খুঁজতে তারা সেখানে এসেছিল। সাডেনলি দেয়ার ওয়াজ আ হুইসেল, হঠাৎ করে সেখানে বাঁশির শব্দ শোনা গেল। আ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, আর বাঁশির শব্দ শোনার সঙ্গে সঙ্গে কি দেখা গেল, কলকাতাগামী একটা ট্রেন, ক্যালকাটা বাউন্ড, বাউন্ড মানে গামী মানে কলকাতার দিকে যাচ্ছে এমন একটা ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2তে মানে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছাচ্ছিল। স্বদেশ মানে সেই ছেলেটি, যেই ছেলেটি সেই প্ল্যাটফর্মে আসলো, পায়ে জুতো নেই, গায়ে পায়ে সব কাদা লাগানো, তো সেই ছেলেটি কী করলো, ক্লাচড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, ও নিজের ক্যানভাস ব্যাগ অর্থাৎ দেখো ছবিতে রয়েছে এইরকম ব্যাগ মানে কাপড়ের তৈরি ব্যাগ, কাপড়ের তৈরি ব্যাগটাকে দেখো ও কীরকম জোরে চেপে ধরে রয়েছে, তাই না, চোখটা একদম প্রখর তীক্ষ্ণ দৃষ্টি আর ব্যাগটাকে একদম জোরে চেপে ধরেছে, তাই না। তো সে স্বদেশ কী করলো, ওর ক্যানভাস ব্যাগটাকে, কাপড়ের ব্যাগটাকে জোরে চেপে ধরলো, টাইটলি। হি বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড টুক আ কর্নার সিট, তারপরে সে কী করলো, ট্রেনে চড়ে একটা কর্নারের মানে কোনার দিকে একটা সিটে বসে পড়লো। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, যথারীতি ট্রেনটা কি চলতে শুরু করলো। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, যখন ট্রেনটা চলতে শুরু করলো সেই প্রিভিয়াস ইভিনিং, প্রিভিয়াস মানে গতকাল বা আগের, তো গতকাল সন্ধ্যাবেলার যে ঘটনাগুলো, ইনসিডেন্ট অর্থাৎ ঘটনাগুলিকে সে কি রিকল করলো মানে আবার মনে করলো, মানে ট্রেনে উঠে বসলো, তারপরে সে গতকাল সন্ধ্যায় যে ঘটনাগুলি হয়েছিল সেগুলির কথা আবার মনে করলো বা রিকল করলো। তো কি মনে করলো দেখো, আচ্ছা সেটা পরে দেখবো, তার আগে আমরা ওয়ার্ড্রোবগুলো দেখবো। দেখো, সয়েলড মানে ডার্টি বা নোংরা, বেয়ার মানে আনকভার্ড অর্থাৎ খালি, ঠিক আছে, মিনওয়াইল মানে অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়, ফ্রিডম মানে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা, ক্লাচড মানে গ্রাস্প বা জোরে চেপে ধরা। আচ্ছা, বোর্ডেড মানে গট ইনটু বা উঠে বসা, ঠিক আছে, বা চড়া। রিকল্ড অর্থাৎ রিমেম্বার বা মনে পড়া। প্রিভিয়াস মানে হুইচ কামস বিফোর, যেটা আগে হয়, ঠিক আছে, তাকে বলি প্রিভিয়াস। আচ্ছা, এবার কিছু অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো চটপট করে নিই। তো ইট ওয়াজ আ ড্যাশ ইন আ রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনটা কেমন ছিল, ইট ওয়াজ আ বিজি মর্নিং, আমি সাইডে লিখেছি দেখো, বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন। আ ইয়াং বয় ইন ড্যাশ এন্টার দ্য প্ল্যাটফর্ম,
a young boy in soiled cloth entered the platform, তাই না? টেক্সটে একদম এমনই দেওয়া রয়েছে। The eyes of the young boy were dash glowing like fire. A Calcutta bound train was dash coming to platform number 2. দেখো যেমন আমাদের সেন্টেন্স টেক্সটে দেওয়া রয়েছে এক্স্যাক্টলি সেইভাবে কিন্তু অ্যান্সারগুলো লিখেছি। আচ্ছা, অ্যাক্টিভিটি 2টা আমাদের দরকার নেই, আমরা চলো সন্ধ্যায় কি হয়েছিল সেটা এখন পড়ি। তো ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। আচ্ছা, গতকাল সন্ধ্যাবেলা, ইয়েস্টারডে তোমরা নিশ্চয়ই জানো সবাই, ইয়েস্টারডে মানে হলো গতকাল, ঠিক আছে? ইয়েস্টারডে অর্থাৎ গতকাল। তো গতকাল সন্ধ্যাবেলায় স্বদেশ কী করছিল, ওর ঘরের মধ্যেই পড়াশোনা করছিল। স্টাডি মানে কি পড়াশোনা করা। সাডেনলি হঠাৎ করে হিজ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন আ হারি। হঠাৎ করে স্বদেশের এল্ডার ব্রাদার বড় ভাই ওর ঘরের মধ্যে বেশ হাড়িতে মানে বেশ তাড়াহুড়ো করে ওর ঘরে এসে ঢুকলো। হি স্টাডিড ইন আ কলেজ। আর স্বদেশের সেই দাদা কোথায়, কলেজে পড়াশোনা করে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। আর ওর দাদা শুধু কলেজে পড়াশোনা করতো না, তার সঙ্গে যে ফ্রিডম মুভমেন্ট অর্থাৎ যে স্বাধীনতা সংগ্রাম, তার মধ্যেও কি ডিপলি ইনভলভ, ডিপলি মানে গভীরভাবে, ইনভলভ হওয়া মানে জড়িত থাকা। সে স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও গভীরভাবে জড়িত ছিল। তারপরে দেখো কি বলছে, I'm in great trouble, brother. The British police are chasing me, but I have to deliver some secret papers to our leader, Mr. Basu. He is now in Calcutta, he said breathlessly. Okay. He said breathlessly. Breathlessly অর্থাৎ এক নিঃশ্বাসে ওর দাদা বলল, কি বলল, I am in great trouble, brother. মানে কি বলছে, ভাই I am in great trouble. আমি খুব বড় বিপদের মধ্যে রয়েছি। ট্রাবল মানে কি বিপদ। আমি খুব বড় বিপদে রয়েছি ভাই। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি। ব্রিটিশ পুলিশ, ইংরেজ পুলিশরা আমাকে চেজ করছে, ধাওয়া করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বসু। কিন্তু আমাকে আমাদের যে লিডার, আমাদের যে নেতা মিস্টার বসু, তাকে কিছু সিক্রেট পেপার ডেলিভার করতে হবে। সিক্রেট পেপার অর্থাৎ কিছু গোপন কাগজপত্র পৌঁছে দিতে হবে। ডেলিভার করা মানে কি পৌঁছে দেওয়া বা পাঠানো, দিতে হবে। হি ইজ নাও ইন কলকাতা। তিনি এখন কলকাতাতে রয়েছেন। হি সেড ব্রেথলেসলি। এতগুলো কথা সে এক নিঃশ্বাসে বলে গেল যে ভাই আমি খুব বিপদে পড়েছি, ইংরেজ পুলিশরা আমায় তাড়া করছে, কিন্তু আমায় কলকাতা যেতে হবে আমাদের লিডারকে কিছু গোপন কাগজপত্র দেওয়ার জন্য। আচ্ছা, তখন স্বদেশ কি বলল, সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, আজ স্বদেশ। হি ওয়াজ অ্যাংশাস। আচ্ছা, এতগুলো কথা দাদা যখন বলল, স্বদেশ কি যথারীতি অ্যাংশাস হয়ে গেল। অ্যাংশাস মানে কি, অ্যাংশাস মানে তোমরা সবাই জানো নিশ্চয়, আমরা আগেও পড়েছি। অ্যাংশাস কথাটির অর্থ হলো চিন্তিত হওয়া, তাই না? স্বদেশ খুব চিন্তিত হয়ে বলছে, সো তাহলে তুমি তাহলে এখন কি করবে, হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তুমি এখন তাহলে কি করবে। আচ্ছা, হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড। কিন্তু স্বদেশের যে দাদা, তাকে দেখে কি মনে হলো, সিমড মানে কি মনে হওয়া, সিমড আনডিসাইডেড মানে তাকে দেখে মনে হলো যে সে কিছু ঠিক করতে পারছে না, যে সে কি করবে। মানে সে কি কলকাতা যাবে, কারণ কলকাতা যদি সে যেতে চায় তাহলে পুলিশ ওকে যেহেতু ধাওয়া করছে ধরে ফেলবে। এখন সে যদি কলকাতা না যায় তাহলে সেই গোপন কাগজপত্রগুলো পৌঁছে দিতে পারবে না, পৌঁছে না দিলে ওদের অনেক ক্ষতি। তাই ওর দাদা ঠিক করতে পারছে না যে ও কী করবে, তাই না? স্বদেশ টোল্ড হিম। তখন স্বদেশ ওকে বললে, আই ক্যান ডু ইয়োর জব। আমি তোমার কাজটি করে দিতে পারি। দ্য পুলিশ ডু নট নো মি। কারণ পুলিশরা তো আমায় চেনে না। একদম ঠিক কথা, পুলিশরা ওর দাদাকে ধাওয়া করছে, স্বদেশকে তো চেনে না। তাই স্বদেশ কি বললো, ঠিক আছে আমি তোমার কাজগুলো করে দেবো। But my dear brother, your life may be in danger. He loved his brother dearly. কিন্তু স্বদেশের যে দাদা, সে কি, he loved his brother dearly. তার ভাই স্বদেশকে সে খুব ডিয়ারলি মানে ভীষণভাবে ভালোবাসতো।
তো ভালোবাসতো যেহেতু, সে কি বললো, কিন্তু ভাই, মাই ডিয়ার ব্রাদার, ইউর লাইফ মে বি ইন ডেঞ্জার, তোমার তো জীবনের ভয় থাকবে, তাই না, জীবন সংশয় হতে পারে, কারণ পুলিশরা তো তারা খুব মানে কি বলবো, খুব ক্রুয়েল ছিল, তাই না, তো তারা বাচ্চা মহিলা কিচ্ছু মানতো না। হ্যাঁ, তারা যদি দেখে যে মানে স্বদেশ যদি ধরা পড়ে, তাহলে স্বদেশের খুব বিপদ, তাই না, স্বদেশকে জেলে নিয়ে যাবে। কান্ট আই অ্যাটলিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, স্বদেশ ইনসিস্টেড, কিন্তু স্বদেশ ভয় পেল না, স্বদেশ ইনসিস্ট করলো। ইনসিস্ট করা মানে জোর দিয়ে বলল যে আমি কি আমার মাদারল্যান্ড মানে আমার মাতৃভূমির জন্য এতটুকু অবধি করতে পারবো না? কান্ট আই অ্যাটলিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, আমি কি আমার মাতৃভূমির জন্য এতটুকু কাজও করতে পারবো না? এটা স্বদেশ ইনসিস্ট করে বলল, জোর দিয়ে বলল। অল রাইট দেন, বাট বি ভেরি কেয়ারফুল, তখন ওর দাদা কি বলল, ঠিক আছে তাহলে, কিন্তু খুব সাবধান, বি ভেরি কেয়ারফুল। দিস ব্যাগ কন্টেইনস মেনি সিক্রেট ডকুমেন্ট, তো স্বদেশকে যে ব্যাগটা দিল, বলছে এই ব্যাগের মধ্যে কন্টেইন আছে, কন্টেইন করা মানে ব্যাগের মধ্যে রয়েছে, থাকা, মেনি সিক্রেট ডকুমেন্টস, অনেক গোপন ডকুমেন্ট বা নথিপত্র, ঠিক আছে। হিজ ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন, আর যখন ওর ভাইকে ব্যাগটা দিচ্ছিল, তখন তার গলা ইমোশন মানে আবেগে কেঁপে উঠল, ট্রেম্বল করা মানে কেঁপে উঠল, আবেগে গলা কেঁপে উঠল। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার, সে ব্যাগটা তার ভাইকে দিল। অ্যান্ড সেড বন্দে মাতরম, মানে ওর যখন ভাইকে ব্যাগটা দিচ্ছে, তখন ওর গলা ইমোশনে কেঁপে উঠলো এবং সে সেইভাবে বলে উঠলো বন্দে মাতরম, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো কিছু ওয়ার্ড্রোব রয়েছে। ইনভলভড মানে এনগেজড বা যোগদান করা, ঠিক আছে। চেজিং মানে ধাওয়া করা, ফলোয়িং। ডেলিভার মানে পৌঁছে দেওয়া, গিভ। ব্রেথলেসলি এক নিঃশ্বাসে বা আউট অফ ব্রেথ, ঠিক আছে, মানে এক নিঃশ্বাসে কথা বললে কি হবে, আমরা আউট অফ ব্রেথ হয়ে যাবো, আমরা হাঁপাতে থাকবো। আনডিসাইডেড মানে আনসার্টেন মানে ঠিক করতে না পারা। মাদারল্যান্ড মানে ল্যান্ড হোয়ার ওয়ান ইজ বর্ন মানে আমাদের জন্মভূমি। ইনসিস্টেড মানে ফোর্সড বা জোর দিয়ে বলা। ট্রেম্বলড মানে শিভার্ড বা কেঁপে ওঠা। ইমোশন মানে ফিলিং, ঠিক আছে। ওকে, এবার অ্যাক্টিভিটি 3 দেখো, আমাদের ট্রু ফলস করতে হবে। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, গতকাল সন্ধ্যায় স্বদেশ তার ঘরে পড়াশোনা করছিল, একদম ঠিক, ট্রু। বি নাম্বার দেখো, স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, এটাও ঠিক, স্বদেশের দাদা কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হি লাভড স্বদেশ ডিয়ারলি, দাদা স্বদেশকে খুব ভালোবাসতো, এটাও ট্রু। দ্য ব্যাগ কন্টেইনস সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্ট, ব্যাগের মধ্যে কিছু আনইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ নথি ছিল না, ঠিক আছে, তার মানে এটা কি ফলস হবে, কারণ কি ইম্পর্টেন্ট ছিল, আনইম্পর্টেন্ট ছিল না, সুতরাং এটা ফলস। এবার ম্যাচ এ সাথে ম্যাচ বি। ওকে, স্বদেশ কি করতে চাইছিল, ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, স্বদেশ তার জন্মভূমির জন্য কিছু করতে চাইছিল। দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, দাদার গলার কি হলো, ট্রেম্বলড উইথ ইমোশনে মানে আবেগে কেঁপে উঠল। দ্য এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম ইন আ হারি, সেই দাদা কি খুব তাড়াহুড়ো করে ঘরের মধ্যে এসে পৌঁছলো। দ্য ব্রিটিশ পুলিশ, ইংরেজ পুলিশরা কি করছিল, ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার, ইংলিশ পুলিশরা যে বড় ভাই তাকে কি ধাওয়া করছিল, তাই না। ওকে, আচ্ছা, এবার আমরা তোমাদের উইংসের দেখো, আচ্ছা এবার দেখো তোমাদের উইংসের পেজ নাম্বার 103, এটা উইংস পার্ট নাম্বার 2। এখানে একটা টেক্সট আছে, এখন আমরা এটা চটপট করে পড়ে নেব। দেখো, রিভু ইজ মাই ব্রাদার, রিভু আমার ভাই।
হি হ্যাজ এক্সট্রিম লাভ ফর অ্যাকোয়াটিক অ্যানিমালস। রিভুর মানে তার ভাইয়ের অ্যাকোয়াটিক অ্যানিমাল মানে জলজ প্রাণীর প্রতি ভীষণ রকম ভালোবাসা রয়েছে। হি উইশেস টু ট্রাভেল অন ওয়াটারওয়েজ উইথ আ বোট ওন বাই হিম। আর তার কি ইচ্ছা যে সে ওয়াটারওয়েজে মানে জলপথে একটা নৌকায়, যেটা কিনা তার নিজের একটা নিজের নৌকায় জলপথ করে সে ঘুরবে। হি ওয়ান্টস টু গো বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ ভিশন। সে কি কেননা সে তার সীমানার বাইরে, অর্থাৎ তার চোখ দিয়েও যা দেখছে সেই সীমানা পেরিয়ে অনেক দূরে যেতে চায়। আই উড ডিপ মাই হ্যান্ড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড টাচ দোজ কালারফুল ক্রিয়েচার্স, হি এক্সক্লেমস। আচ্ছা, তার মানে রিভুর যে ভাই সে এক্সক্লেমস মানে আনন্দিত হয়ে বলছে যে আমি জলের মধ্যে হাত ডুবিয়ে সেই সুন্দর সুন্দর ক্রিয়েচারগুলি, সুন্দর সুন্দর প্রাণীগুলিকে ধরে দেখতে চাই। নেভার ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব অর স্ন্যাচ অ্যান অ্যানিমাল, ফাদার ওয়ান্টস হিম। তখন তার বাবা তাকে সাবধান করে কি বলছে, নেভার ব্লক, ব্লক মানে কখনো বাধা দেবে না, কখনো চ্যালেঞ্জ করবে না মানে কখনো ওদের ভয় দেখাবে না, ডিস্টার্ব করবে না, ঠিক আছে, অথবা স্ন্যাচ করবে না মানে ছিনিয়ে নেবে না। অ্যান অ্যানিমাল মানে একটা প্রাণীর সামনে আমরা যখন যাব কখনো তাকে বাধা দেব না, তাকে ভয় দেখাবো না বা চ্যালেঞ্জ করব না, ঠিক আছে, তাকে ডিস্টার্ব করব না, হ্যাঁ, বা তার থেকে কোনো কিছু ছিনিয়েও নেব না। মিলি, মাই সিস্টার, নেভার ওয়ান্টস টু গো টু দ্য ওয়াটারওয়েজ ইন ফিয়ার অফ দ্য অ্যালিগেটার্স। কিন্তু যে মিলি আছে, মিলিকে যে অথার যে লিখছে তার বোন, সে কি কুমিরের ভয়ে কখনো জলপথে যেতে চায় না। সেবার অ্যাক্টিভিটি দেখো কি রয়েছে। রিভু ইজ ভেরি ফন্ড অফ অ্যাকোয়াটিক অ্যানিমালস। ওকে, হি উড লাভ টু ট্রাভেল দ্য ওয়াটারওয়েজ। মিলি ইজ অ্যাফ্রেড অফ অ্যালিগেটর। ওকে, অ্যাক্টিভিটি 2 দেখো। হু হ্যাজ এক্সট্রিম লাভ ফর অ্যাকোয়াটিক অ্যানিমাল? রিভু হ্যাজ এক্সট্রিম লাভ ফর অ্যাকোয়াটিক অ্যানিমালস। Why does Rivu wants to deep hand into the water? রিভু কেন জলে হাত চোবোতে চায়? Because Rivu wants to touch all the colorful water creatures. ঠিক আছে, তো এটা হয়ে গেল। নেক্সট দেখো আমাদের কি, সাপ্লাই ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, ফাদার অ্যাডভাইস রিভু নট টু ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব অ্যান্ড স্ন্যাচ আ অ্যানিমাল। তাই না, এইটুকুনি ফাদার বলেছিল। আচ্ছা, ওকে ওকে, এবার দেখো আমরা আগের ক্লাসে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম। তো এখানেও দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের ম্যাচ করে লিখতে বলেছে। তো অ্যারো দিয়ে দেখো জয়েন করেছি, এবং অ্যারো দিয়ে জয়েন করার পর আমাদের নিচে সেন্টেন্সগুলোকে লিখতে রয়েছে। তো একটা একটা করে আমরা পড়ি। সীমা ইজ ইটিং অ্যান অরেঞ্জ। সীমা একটি কমলা লেবু খাচ্ছে। ফার্মার্স আর প্লাউইং ইন দ্য ফিল্ড, মানে কৃষকেরা মাঠে চাষ করছে। প্লাউ করা মানে হলো চাষ করা, ঠিক আছে। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠছে। আই অ্যাম ওয়াচিং টেলিভিশন, আমি টিভি দেখছি। দে আর কামিং টু মাই হাউস, তারা আমার বাড়িতে আসছে। আচ্ছা, নেক্সট দেখো, আবার নিচে আমাদের হেল্প বক্সে কতগুলো ওয়ার্ড আছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে, মানে তার যে সিনোনিমস অর্থাৎ সেম মানে একই মানে এমন কিছু অর্থ, বা যেগুলোকে বাংলায় বলা হয় সমার্থক শব্দ, মানে ব্র্যাকেটে যারা আছে তাদের সমার্থক শব্দ নিয়ে আমাদের এখানে ইউজ করতে হবে। তো প্রথমে দেখা আছে ডার্টি। ডার্টি মানে কি, নোংরা। স্কাল্পচার্স মানে স্থাপত্য। অ্যাকুমুলেটিং মানে হলো সংগ্রহ করা। কশনড মানে সাবধানে থাকা। এবার এগুলোর সিনোনিম আমাদের নিতে হবে। সিনোনিম মানে একই অর্থ হবে এমন জিনিসের। যেমন দেখো, উই ক্যান সি মেনি হিস্টোরিক্যাল ড্যাশ ইন মিউজিয়াম। তো এটা কি স্কাল্পচার হবে, কিন্তু স্কাল্পচারের একটা সিনোনিম কি, স্ট্যাচু, তাই না। স্ট্যাচুও কি স্থাপত্য।
স্কাল্পচার ও স্থাপত্য। ওকে, চিলড্রেন্স আর ড্যাশ ফ্রুট ফ্রম দ্য অর্চার্ড। চিলড্রেন্স আর অ্যাকুমুলেটিং, সংগ্রহ করছে। অ্যাকুমুলেটিং আর কালেক্টিংয়ের অর্থ কিন্তু একই, সংগ্রহ করা। দ্য বল রোল ডাউন অন দ্য ড্যাশ গ্রাউন্ড। আচ্ছা, অন দ্য ডার্টি গ্রাউন্ড হতে পারে, ডার্টি মানে নোংরা, মাডিও সেরকম কাদাযুক্ত, মোটামুটি একই অর্থ। দ্য টিচার ড্যাশ দ্য স্টুডেন্ট নট টু কোয়ারেলস। টিচার ওয়ার্ন দ্য স্টুডেন্ট নট টু কোয়ারেল। ওয়ার্ন করা, কশন করা অর্থ কিন্তু একই, অর্থাৎ সাবধান করে দেওয়া। ওকে, আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 6টা আমাদের দরকার নেই। আচ্ছা, এবার লেসন 6, আমরা বাটারফ্লাইও লেসন 6-এ আসলাম, এখানেও লেসন 6-এ আসলাম। তো এখানেও দেখো আমাদের 4জন বিখ্যাত ব্যক্তি, তাদের ছবি দেওয়া রয়েছে। যেমন প্রথম ছবিটি দেখতে পাচ্ছ, ইনি হলেন কে? ভগৎ সিং, ইনি একজন স্বাধীনতা সংগ্রামী। তারপরের জন যে ছবি দেখতে পাচ্ছ, ইনি কে? গান্ধীজি, তাই না? মহাত্মা গান্ধী। আচ্ছা, তারপরে যে এনার ছবি রয়েছে দেখো, ইনি হলেন কে? ইনি হলেন, মানে যিনি বাঁদিকের যিনি রয়েছেন তিনি কে? তিনি হলেন ক্ষুদিরাম বসু, তাই না? আর ডান দিকে যিনি রয়েছেন তিনি হলেন কি? সুভাষচন্দ্র বসু বা নেতাজি। আচ্ছা, এবার দেখো কি বলছে, হু আর দে? এনারা কারা? এনারা কিসের জন্য বিখ্যাত? দে আর দ্য ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া। এনারা ভারতের স্বাধীনতা সংগ্রামী। আচ্ছা, এবার দেখো একটা টেক্সট রয়েছে, টেক্সটটা আমরা পড়ব। কি বলছে দেখো, দ্য ওল্ড টিচার ওয়াজ আ সিম্পল ম্যান। বৃদ্ধ শিক্ষক একজন সাধারণ মানুষ ছিলেন, একজন সিম্পল ম্যান। হি স্পেন্ট হিজ লাইফ টিচিং দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ। তিনি তার সম্পূর্ণ জীবন বাচ্চাদেরকে পড়িয়ে, গ্রামের বাচ্চাদেরকে পড়িয়ে কাটিয়েছেন। ইভেন দ্য জমিনদার লাভড অ্যান্ড রেসপেক্টেড হিম। আচ্ছা, জমিনদার কারা? জমিদার, অর্থাৎ বাংলায় যাদের বলে ওনার অফ ল্যান্ড, মানে জমি জমার যে মালিক, তিনি হলেন জমিদার। জমিদারও কি তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। ওয়ান ডে আ বয় কেম রানিং টু হিম ফর হেল্প। তো একদিন সেই মাস্টারমশাইয়ের কাছে একটি ছেলে দৌড়ে দৌড়ে সাহায্য চাইতে আসলো। হি হ্যাড আ লট অফ মানি উইথ হিম। তার কাছে অনেক টাকা ছিল। দ্য মানি ওয়াজ কালেক্টেড টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার। আর সেই টাকাগুলো সে কেন সংগ্রহ করেছিল? ফ্রিডম ফাইটার, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের হেল্প করবার জন্য, স্বাধীনতা সংগ্রামীদের সাহায্যের জন্য। দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর হিম অ্যান্ড হি নিডেড টু হাইড। আর যেহেতু ও টাকা সংগ্রহ করছিল স্বাধীনতা সংগ্রামের জন্য, তাই পুলিশরা ছেলেটিকে খুঁজছিল আর তাকে হাইড করতে হবে। হাইড করা মানে কি? লুকোতে হবে। দ্য ওল্ড টিচার ওয়াজ সারপ্রাইজ। এইসব দেখে সেই বৃদ্ধ শিক্ষক অবাক হয়ে গেলেন, সারপ্রাইজ হলেন। হি টুক দ্য বয় টু দ্য জমিনদার। তখন তিনি ছেলেটিকে নিয়ে জমিদারের কাছে গেলেন। দ্য জমিনদার হ্যাড গুড টার্মস উইথ দ্য লোকাল পুলিশ। আর সেই জমিদারের লোকাল পুলিশ মানে স্থানীয় পুলিশের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল। দ্য মানি মাস্ট রিচ দ্য লিডার বাই দ্য নাইট। কিন্তু টাকাগুলো সেই স্বাধীনতা সংগ্রামের নেতাদের কাছে রাতের মধ্যেই পৌঁছাতে হবে। দ্য জমিনদার টুক দ্য বয় ইন। তখন জমিদার ছেলেটিকে আশ্রয় দিলেন। হি ড্রেসড অ্যাজ আ ওম্যান। আর তারপরে ছেলেটিকে মেয়েদের পোশাক পরানো হলো। অ্যালং উইথ দ্য ওম্যান অফ দ্য হাউস হি ওয়াজ সেন্ট টু আ ফেয়ার। তারপরে বাড়ির সমস্ত মহিলাদের সঙ্গে মহিলার বেশে সেই ছেলেটিকেও কি একটা মেলায় পাঠানো হলো। দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন দ্য নেবারিং ভিলেজ। আর সেই মেলাটি পাশের গ্রামে অনুষ্ঠিত হচ্ছিল। দ্য পুলিশ মেড দ্য ওম্যান অন দ্য ওয়ে বাট কুড নট ক্যাচ দ্য বয়। তো যথারীতি পুলিশ ছেলেটিকে খুঁজছিল, কিন্তু রাস্তায় মহিলাদের সঙ্গে পুলিশদের দেখা হলো, কিন্তু পুলিশরা তো বুঝতে পারলো না যে এরা কারা, তাই তারা ছেলেটিকে ধরতে পারলো না। সুন্দর গল্প। এবার দেখো, দ্য ওল্ড টিচার ওয়াজ সিম্পল নাকি ওয়াইজ ম্যান? সিম্পল ম্যান। দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর। পুলিশরা কাকে খুঁজছিল? দ্য বয়কে খুঁজছিল। জমিদার হ্যাড গুড টার্মস উইথ দ্য পুলিশ। গুড টার্মস ছিল তাই হ্যাড হবে, ঠিক আছে।
আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্স ফ্রম দ্য ইনফরমেশন। দ্য মানি ওয়াজ ড্যাশ, মানিটা কেন কালেক্ট করা হয়েছিল? কালেক্টেড টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স। দ্য ওল্ড টিচার ড্যাশ ওয়াজ আ সিম্পল ম্যান। দ্য পুলিশ মেড দ্য ওম্যান ড্যাশ অন দ্য ওয়ে বাট কুড নট ক্যাচ দ্য বয়। তাহলে এখানে আমরা কি করলাম দেখো, টেক্সটে যেমনভাবে সেন্টেন্স ছিল এক্স্যাক্টলি কিন্তু সেইভাবেই আমরা এটাকে তুলে ইনফরমেশন ফিল করে অ্যান্সার করেছি। তো তোমাদের পরীক্ষাতেও কিন্তু এইভাবেই দেওয়া আসবে, মানে ধরো একটা সেন্টেন্সের, যেমন এখানে দেখো লাস্ট সেন্টেন্সটা আছে, দ্য পুলিশ মেড দ্য ওম্যান, মানে যেটা গ্রিন কালার দিয়ে দেখো হাইলাইট করা, দ্য পুলিশ মেড দ্য ওম্যান অন দ্য ওয়ে বাট কুড নট ক্যাচ দ্য বয়, তাই না? তো এক্সামে কীরকম দেওয়া থাকবে, ধরো শুধু দ্য পুলিশ মেড দ্য ওম্যান এইটুকুনি দেওয়া থাকলো, তারপরে ব্ল্যাঙ্কস বলা হলো কি টেক্সট থেকে ফিল আপ করতে হবে। তখন তোমরা কি করবে, যে লাইনের যেহেতু প্রথমটুকু দেওয়া হয়েছে পরেরটুকু তুলে ওখানে লিখে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ভীষণই সোজা। যেমন দেখো এখানে সি নাম্বার হয়েছে, শুধু পুলিশ মেড দ্য ওম্যান অব্দি লেখা আছে, তারপরেরটা ব্ল্যাঙ্ক, তো সেই ওই সেন্টেন্সেরই পরের অংশটুকু লিখলেই কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে অ্যান্সার করতে হবে। তো এখানে যেখানে দেখো উইংস বইয়ে যে টেক্সটগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় টেক্সটগুলো দেওয়া হবে না, কিন্তু এগুলো আমরা কেন পড়ছি, যাতে কিনা কিভাবে অ্যান্সার লিখতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে এটা তোমরা বুঝতে পারো। তার সাথে সাথে তোমাদের যে ইংলিশ ভোকাবুলারি, ঠিক আছে, ইংলিশ শব্দভাণ্ডার যাতে আরও বেশি করে হয়। এবং যেহেতু ইংলিশ কি একটা বিদেশি ভাষা, এটা আমরা শিখছি, তাই একটা নতুন ভাষা শেখার জন্য আমরা যত ওই ভাষায় আরও বেশি বেশি টেক্সট পড়বো, তাই না, পড়ে তোমার এক্সাম্পলগুলো ফিল আপ করবো এবং এগুলো প্র্যাকটিস করব, তত বেশি কিন্তু আমরা এই ভাষায় দক্ষ হয়ে উঠব। এই কারণে তোমরা যদি নাও পারো একবারে, মাঝে মাঝে এগুলো কিন্তু অবশ্যই পড়বে, যাতে তোমরা বুঝতে পারো এবং তাতে কিন্তু খুব ইজিলি তোমরা ইংলিশ ভালোভাবে নিজেই লিখতে পারবে। ঠিক আছে, নিজে লিখতে পারবে এবং নিজে ভালোভাবে পড়তে পারবে। তো আজকে আমরা এইটুকুনি পড়লাম, নেক্সট দিন আমরা আবার এটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ।